উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শুকনো পাতার নূপুর পায়। লিখেছেন আয়েশা শেখ রিন, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব ৮। নূরজাহান চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। দিঘি মদ্যপানে আসক্ত হলেও কখনো ড্রাগ নেয়নি। এর জন্য যদি কেউ দায়ী হয় তবে সেটা নূরজাহান চৌধুরী নিজে। তিনি ড্রাগের জিনিসপত্র তুলে ডাস্টবিনে ফেলে দিলেন। এসব মেহেরাজ আর আলতাফ চৌধুরী দেখলে বিরাট ঝামেলা বাঁধবে। আর কত কি লুকিয়ে বেড়াতে হবে এই মেয়ের জন্য তার জানা নেই। নিচে আসতেই দিঘি দেখলো ডাইনিং টেবিলে মেহেরাজ, আলতাফ চৌধুরী আর তাওসিন বসে ব্রেকফাস্ট করছে। জিহানকে নাজমা বেগম খাইয়ে দিচ্ছেন। দুদিন পর দিঘিকে রুম থেকে বের হতে দেখে জিহান দৌড়ে এসে তার কোলে চড়ল। দিঘি বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেও কেন যেন আর গেল না। ফিরে এলো ডাইনিং টেবিলে বসে কাজের মেয়েটাকে বলল খাবার দিতে। সকলে অবাক হলেও কিছু বলল না। তাওসিন একবারও চোখ তুলে তাকায়নি। দিঘিও তাওসিনের দিকে নজর দেয়নি। নূরজাহান চৌধুরীও নিচে খেতে এসে বসলেন। খাবারের মাঝে দিঘি হঠাৎ বলে উঠল, তোমার ছেলে কেমন আছে? সকলের খাওয়া থেমে গেল। তাওসিন ছাড়া উপস্থিত কেউই বুঝল না দিঘি কাকে উদ্দেশ্য করে কথাটা বলল। তবে দিঘির তীক্ষ্ণ দৃষ্টি ছিল তাওসানের দিকেই। ওর ছেলে আসবে কোত্থেকে? আলতাফ চৌধুরী অবাক হয়ে বললেন। রাতে আবারও কিছু খেয়েছিস নাকি দিঘি? আজে বাজে বকছিস। মেহেরাজও যোগ করলো, আমি ঠিক আছি, যাকে প্রশ্ন করেছি তাকে উত্তর দিতে দাও। দিঘির গলায় বরফ শীতল ভাব। তাহসিন শান্ত গলায় বলল, ভালো আছেন। নূরজাহান চৌধুরীর মুখে এবার বিস্ময় ফুটে উঠল। শুধু তাই নয়, আলতাফ চৌধুরী ও মেহেরাজও হতবাক হলেন। তোমার বাচ্চা আছে তাহসিন? রোজা শুধালো, আছে। এবার নূরজাহান চৌধুরী বললেন, আমাকে তো বলেছিলে তোমার কেউ নেই। তাহসিন চুপ করে রইল। সে সত্যিই বলেছিল তার কেউ নেই। খানিক থেমে বলল, তখন জানানো জরুরি মনে হয়নি আম্মা, এর জন্য সরি। বাহ, নাম কি তোমার ছেলে? বয়স কত? তাহসিন একবার দিঘির দিকে তাকালো, তারপর ধীরকণ্ঠে বলল, দিহানুর তাহসিন দিগন্ত। বয়স 2 বছরের একটু বেশি। দেখে তাহসিনের দিকেই তাকিয়েছিল। নামটা শুনতেই তার দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। এদিকে নাম আর বয়স শুনে নূরজাহান চৌধুরীর শরীরটানা চাইতেও ঝাঁকুনি দিয়ে উঠল। মেয়েরা হেসে বলল, আরে নামটা তো একদম আমাদের দিঘির মতো। দিঘির পুরো নাম দীপানুর চৌধুরী দিঘি। মেয়েরা স্বাভাবিকভাবে বললেও তাহসিন হাসল না। নিচে খাবার প্লেটে রেখে নিচু গলায় বলল, এটা খুব স্বাভাবিক। কি হলো আম্মা, আপনি খাচ্ছেন না কেন? আলতাফ চৌধুরী মাকে ডেকে বললেন। নূরজাহান চৌধুরী নড়ে চড়ে বসলেন। খেতে শুরু করলেন আবারও। তুই এখনো এখানে কি করছিস জিলমিন? বাসায় যাবি না? জিলমিনকে খালি ক্লাসরুমে একা বসে থাকতে দেখে শুধালো রৌদ্রুর। কলেজে ছুটি হয়ে মিনিট খানেক আগে। পরীক্ষা শেষ হওয়ার পর আজই প্রথম ক্লাস, তাই শিক্ষার্থী উপস্থিত এমনিতেই কম। ইরানও আজকে আসেনি, ঝিলমিলও আসতো না যদি না বারিশ তাকে জোর করে নিয়ে আসতো। ছুটির পর রোদ্রুর মেইন গেট পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু পেছনে ঝিলমিলকে দেখতে না পেয়ে আবার খুঁজে খুঁজে ক্লাসে এসেছে। আমার বাবা আসবে, তুই চলে যা। গেটের ওখানে চল, একা বসে থাকবি? ওখানে রোদ, তুই যা। রোদ্রুর কিছুক্ষণ অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, কিন্তু তারও তাড়া ছিল, তাই আর না দাঁড়িয়ে চলে গেল। রোদ্দুরের পায়ের শব্দ মিলিয়ে যেতেই ঝিলমিল ভেতরে যন্ত্রণা আটকাতে তলপেটে চেপে ধরে সোজা বেঞ্চের উপরে ঝুঁকে পড়ল। তলপেটটা যেন ভেতর থেকে কেউ নিংড়ে মুচড়ে ধরেছে। শীত দ্বারা পেয়ে হাড় কাঁপানো একটা অস্বস্তির ঢেউ নেমে যাচ্ছে কোমর আর পায়ের দিকে। মনে হচ্ছে কোমর আর উরুজ সংযোগস্থল থেকে পেশিগুলো ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। পা দুটোতে এক ফোঁটা শক্তিও আর ধরে রাখতে পারছে না সে। মেয়েলে এই শারীরিক যন্ত্রণায় ভীষণ অসহায় লাগছে তার। প্রতি মাসেই এই বিশেষ দিনের সূচনা সবসময় এর জন্য এমন একটা নিদারুণ যন্ত্রণা বয়ে নিয়ে আসে যে নিজেকে একদম অচল করে ফেলে। তবে তো এখন তলপেটে অসহ্য ব্যথার চেয়েও বড় বিপত্তি ও আতঙ্ক কাপড়ে দাগ লেগে যাওয়ার। দাঁড়ানোর কোনো উপায় নেই। এখন যদি কেউ ক্লাসরুমে ঢুকে পড়ে, যদি কেউ দেখে ফেলে। অস্বস্তিতে ঝিলমিল চোখ ভিজে এলো। এই অসার যন্ত্রণা কাতর শরীর নিয়ে সেজে এখন ক্লাসের এই বেঞ্চে পুরোপুরি বন্দি নিজেরই এক অসহায়ত্বের মাঝে। ইরানটা কেন যে আজ এলো না? এই মুহূর্তে একটা পরিচিত হাতের স্পর্শ বা একটু আড়াল ছাড়া সে যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়ে। যত অস্বস্তিকর ঘটনা কেন ঝিলমিলের সাথেই হয়। নিস্তব্ধ করিডোর থেকে হঠাৎই বুটের আওয়াজ ভেসে আসছে, যেন খুব দ্রুত ক্লাসের দিকে আসছে কেউ। বুটের খচখটে আওয়াজ পেয়ে ধীরে ধীরে মুখ তুলল মেয়েটা। ঝাপসা চোখে দরজার দিকে তাকাতেই রাগি চোখে দাঁড়িয়ে থাকা পারিসকে দেখল ঝিলমিল। ঝিলমিলের পুরো চোখ মুখ লাল হয়ে আছে যন্ত্রণায়। চোখের কোণে জমা হয়ে আছে কষ্ট চেপে রাখা জল। মানুষটাকে সামনে দেখতেই মনটা যেন আরো বাকুল হয়ে উঠল। বুকের ভেতরে জমে থাকা কান্নাটা বাদ ভাঙার উপক্রম করলো তার। বারিশের চেহারায় এতক্ষণ রাগ আর বিরক্তি থাকলেও ঝিলমিলের কান্নারত আর রক্তিম অসহায় মুখটা চোখে পড়তেই তা নিমিষেই মিলিয়ে গেল। কেমন উদ্বেগ ফুটে উঠল তার ধারালো চোখে মুখে।
ঝড়ের বেগে এগোতে এগোতে ঝিলমিলের কাছে এসে ব্যস্ত গলায় বলল, কাঁদছো কেন? কে মেরেছে? যন্ত্রণার মধ্যেও ঝিলমিলের কপালের বিরক্তির ভাঁজ ফুটে উঠল। সে চোখ মুছে ক্ষীণ কণ্ঠে বলল, কে মারবে আমায়? আমাকে ছোট বাচ্চা? বারিশ কুচকানো কপালটা কিছুটা চিন্তিত মুখেই বলল, তাহলে এখানে এভাবে বসে আছো কেন? কখন থেকে নিচে গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি আমি। ঝিলমিল যন্ত্রণায় চোখ দুটো বুজে ফেলে বিড়বিড় করে বলল, আমার আমার খুব পেট ব্যথা করছে, আপনি চলে যান, আমি পরে আসবো। আমি চলে যাব মানে? বাড়ির সরু চোখে ঝিলমিলের পেটে শক্ত করে চেপে রাখা হাত দুটোর দিকে তাকালো। কোথায় ব্যথা করছে দেখি? একদম কাছে আসবেন না, বলে ঝিলমিল নিজের দুই বাহু দিয়ে পেটটা আরো শক্ত করে চেপে ধরে বেঞ্চের উপরে কুকড়ে গেল। বারিশ এক মুহূর্ত স্থির চোখে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। ঝিলমিলের শরীর মুচড়ানো আর মুখের অসহায় ভঙ্গি দেখে পুরো বিষয়টা বুঝতে আর বাকি রইল না তার। গম্ভীর গলায় শ্বাস ছেড়ে বলল, আগে বলনি কেন? জানলে আজ কলেজে নিয়ে আসতাম না। ঝিলমিল ব্যথায় চোখ বন্ধ রেখে ক্ষোভ প্রকাশ করেছে বলল, মনে করে দেখুন, আজ সকালে আমি আসতে যাইনি। উফ, বারিশের ইচ্ছে হলো এই মেয়েটাকে ধরে একটা আছাড় মারতে। এই নিয়ে তো রোজ সকালে কলেজে না আসার জন্য বায়না ধরে। কোনটা তার ফালতু বাহানা আর কোনটা সত্যি কিভাবে বুঝবে? ঝিলমিলের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকাতেই আবার নরম হলো সে। একটু নরম গলায় বলল, খুব ব্যথা বেশি করছে, চলো আমার সাথে। বলতেই ঝিলমিলকে কোলে তুলে নেওয়ার জন্য সামনে দিকে হাত বাড়ালো সে। ঝিলমিল এক ঝটকায় নিজের শরীরটা পিছিয়ে নিয়ে বাধা দিল। আপনি চলে যান না, একটা আয়া খালাকে ডেকে দিন। যুবকের শক্ত চোয়াল দুটো আরও কঠিন হয়ে উঠল এবার। নিজের রাগ আর বিরক্তি সামলাতে একটা লম্বা শ্বাস নিল সে। তারপর আরও তাকে ধরতে গেলে একইভাবে পিছু হাঁটে ঝিলমিল। রুগ্ন গলায় বলল, আরে আমি এখন দাঁড়াতেই পারবো না। বারিশ আর কোনো কথাই বাড়ালো না, একদম চুপচাপ নিচে গায়ে থাকা হালকা শার্টের বোতামগুলো চটপট খুলে ফেলল। তারপর বেঞ্চ থেকে ঝিলমিলকে প্রায় এক প্রকার জোর করেই দাঁড় করিয়ে শার্টটা ওর কোমরে খুব শক্ত সুন্দর করে পেঁচিয়ে বেঁধে দিল। আর মুহূর্তের মধ্যেই কোনো আপত্তির সুযোগ না দিয়ে এক ঝটকায় ঝিলমিলকে নিচের কোলে তুলে নিল। হঠাৎ শূন্য ভেসে উঠতেই ভয়ে বারিশের শক্ত করে জড়িয়ে ধরল। চারিপাশে খালি বারান্দার দিকে তাকিয়ে আটকে বলল, কি করছেন? কেউ দেখে ফেলবে তো আমাদের। বারিশ ভারী পায়ে নিচে নামতে নামতে গম্ভীর গলায় গজগজ করে উঠল, লেট দেম ওয়াচ, আই ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট এনিওয়ান হোয়েন ইউ আর ইন পেইন। বারিশ ঝিলমিলকে কোলে তুলে নিচতলা পেরিয়ে বাহিরে মাঠের দিকে হেঁটে চলল। কলেজে ছুটি হয়েছে বেশ অনেকক্ষণ আগে, তাই বিশাল মাঠটা একদম ফাঁকা। কিন্তু গেটের কাছাকাছি আসতেই বিপত্তি ঘটল। গেটের ঠিক উল্টো পাশে একটা রেস্টুরেন্ট থেকে কাচের দেওয়াল ঘেঁষে ওদের এই দৃশ্য দেখল পরিণীতা। তার ঠিক সামনে বসে আছে জারি। দুজন একসাথে দুপুরে খাবার খেতে এসেছে। জারি বাহিরের দিকে ইশারা করে পরিণীতাকে দেখিয়ে বলল, ওই তো দেখছেন, বললাম না আমার চাচু বিবাহিত, আর যাকে কোলে নিয়ে হাঁটছে সে আমারই এক্স ফ্রেন্ড। খুব গভীর সম্পর্ক ছিল আমাদের। পরিণীতা এক নজর দৃশ্যটা দেখে চোখ শুরু করে শুধালো, তোমার চাচু জানে না এসব? হয়তো না। তাহলে বলছো না কেন? সময় হলেই বলবো। জারি রহস্যময় হেসে সেদিক থেকে নজর সরালো। তারপর চোখ রাখলো পরিণীতার ঘাড়ের এক পাশে, যেখানে চুল দিয়ে লুকানোর চেষ্টা করা আর যে বাড়ির স্ট্যাটুটা। সেদিকে তাকিয়ে বাঁকা হেসে জারি চোখ করলো, আমার বার্থডে পার্টিতে কিন্তু আপনি আমার স্পেশাল গেস্ট। সাবধানে ঝিলমিলকে গাড়ি সিটে বসিয়ে দিল বারিশ। দরজাটা আটকে দিয়ে দ্রুত পায়ে চলে গেল পাশের একটা বড় ফার্মাসিতে। মিনিট পাঁচেকের মধ্যেই এই সময় জরুরি সেসব জিনিস দরকার, সাথে পেইন কিলার নিয়ে ফিরল সে। গাড়ি দরজা খুলে জিনিসগুলো ঝিলমিলের হাতে দিয়ে বারিশ বাইরে দাঁড়িয়ে রইল। গাড়ি আর সামনের কাজ ভালো করে আটকে দিয়ে চুপচাপ একটা সিগারেট ধরালো সে। কিছুক্ষণ পর ভেতর থেকে বোতলের মুখ খুলে একটা পেইন কিলার আর পানির বোতল বাড়িয়ে দিল ঝিলমিলের দিকে। এটা খেয়ে নাও, ব্যথা কমবে। ঝিলমিল চুপচাপ ওষুধটা গিলে নিল। তবে শুধু ওষুধ খেলেও পেটের এই বিদঘুটে মোচড়ানোর তীব্র কষ্টটা কমাতে একটু সময় লাগবে। ঝিলমিল ক্রান্তিতে সিটে মাথা এলিয়ে দিল। ব্যথা যন্ত্রণায় চোখ দুটো বুজে থাকতে থাকতেই একসময় তণ্ডাচ্ছন্ন হয়ে পড়ল। গাড়ি ততক্ষণে শহরের মূল রাস্তায় নেমে এসেছে। ড্রাইভ করতে করতেই বারিশ এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ঝিলমিলকে আলতো করে নিচের দিকে টেনে আনলো। তারপর যত্ন করে মেয়েটার মাথাটা বসিয়ে দিল নিচের চওড়া কাঁধের ওপরে। হঠাৎ স্পর্শে ঝিলমিলের ঘুমটা হালকা হয়ে গেল। চোখ মেলে নিজেকে বারিশের এত কাছে দেখে কিছুটা সরে আসতে চাইল সে। বারিশের সামনের রাস্তায় নজর রেখে বেশ ধমকের সুরে গভীর গলায় বলল, মারবো কিন্তু। বারিশের ধমক শুনে ঝিলমিল আর সরে আসার সাহস পেল না। চুপচাপ লোকটার শক্ত কাঁধে মাথা রেখে পড়ে রইল। কিছুক্ষণ যাওয়ার পর বারিশের গলার গম্ভীর স্বরটা আবারও ভেসে এলো, এখন একটু ভালো লাগছে? একদম নিচে গলায় জবাব দিল ঝিলমিল।
বারিশ কোনো কথা বলল না, ঝিলমিলও নীরব রইল। ঝিলমিলের কাছে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষকে আজ এত ভালো মানুষের রূপে দেখে যেন হজমই হচ্ছে না ওর। সেদিনের মতো আজও ইরানের বাবা মাতাল হয়ে রাস্তায় পড়েছিল। তবে আজ তাকে প্রথম দেখাতে পায় পুলিশ অফিসার ইমন। ইমন যখন তাকে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মেহেরাজ তা দেখতে পাই। নিজের পরিচিতির লোকের কথা বলে ইমনের হাত থেকে মাতাল লোকটাকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে তোলে। ইরানদের ফ্ল্যাটের দরজায় এসে মেহেরাজ কলিং বেল বাজায়। টানা 10 মিনিট পর অলস ভঙ্গিতে দরজা খোলে ইরান। মেহেরাজ ওর দিকে তাকিয়ে বিরক্তি মাখা গলায় রাগ দেখিয়ে বলল, দরজা খুলতে এত সময় লাগে নাকি? ইরান স্বাভাবিক গলায় উত্তর দেয়, রাতের খাবার খাচ্ছিলাম ভাইয়া। যাকে এই নাও ধরো তোমার মাতাল বাবাকে। ইরান এক নজর বাবার দিকে তাকিয়ে সোজা মুখে বলে, না, আমি ওনাকে ঘরে তুলব না। প্রতিদিনের এই মাতলামো আর সহ্য হয় না আমার। যেখানে কুড়িয়ে বেরিয়েছিলেন সেখানেই ফেলে রেখে আসুন। মেহেরাজ কপাল কুঁচকে চোখ গরম করে বলল, ঘরে তুলবে না মানে? উনি সোজা পুলিশ স্টেশনে যাচ্ছিলেন, রাস্তায় পেয়েছি বলে বেঁচে গেল বুঝলে। পুলিশের নাম শুনতেই ইরানের মুখের হাসি উধাও হয়ে গেল। বাধ্য হয়ে বাবাকে ঘরে ধরে ভেতরে নিয়ে সোফায় শুইয়ে দিল সে। মেহেরাজও পিছু পিছু ভেতরে বসলো। ইরান খানিকটা অপ্রস্তুত হলো, কিন্তু মুখে তা প্রকাশ পেতে দিল না। মেহেরাজকে সোফায় বসিয়ে রেখে দ্রুত রান্নাঘর থেকে কফি বানিয়ে নিল সে। কফির কাপটা সামনে বাড়িয়ে দিয়ে আর চোখে তাকিয়ে বলল, আপনার গার্লফ্রেন্ড কেমন আছেন? মেহেরাজ কফিতে চুমুক দিতে দিতে অবাক হয়ে বলল, আমার আবার গার্লফ্রেন্ড আসবে কোত্থেকে? কেন, সেদিন না নিজেই বললেন। বলেছিলাম, ও হ্যাঁ, ভালো আছে সে। ইরান মুচকি হাসলো। সে খুব ভালো করে জানে মেহেরাজ মিথ্যে বলছে। ঝিলমিলের কাছ থেকে খবর নিয়েছে সে, কোনো গার্লফ্রেন্ডই নেই তার। মেহেরাজ কফির কাপে শেষ চুমুক দিয়ে ইরানের ঘরে 4 দেওয়ালে চোখ বুলালো। অতপর হঠাৎই প্রশ্ন করে বসলো, তোমার বাবা তো সারাদিন নেশা করে কুল পায় না, তা তোমাদের সংসার আর পড়াশোনার খরচ চালায় কে? ইরানের মুখের চঞ্চল হাসিটা এক নিমিষে মিলিয়ে গেল। গমগমে গলায় বলল, চালায় কেউ একজন। কে সে? আপনি চিনবেন না ভাইয়া। বান্ধবীর চাচাকে কথায় কথায় ভাইয়া বলো, লজ্জা লাগে না? চাচু ডাকবে কতবার বলবো? আপনি কি আমার দাদার গোপন সন্তান? হোয়াট? না মানে আমার চাচারা সবগুলি মারা গিয়েছে, তাই কোনো চাচু নেই। আপনি যদি কোনো দাদার গোপন সন্তান হন তাহলে বলুন, চাচাই ডাকবো। অসভ্য মেয়ে। কথা বাড়ল না আর মেহেরাজ ফাঁকা কফির কাপটা টেবিলে রেখে দিল, উঠল। কিন্তু ঘর থেকে বের হতে যাবে ঠিক তখনই তার কানে ভেসে এলো এক অদ্ভুত করুণ শব্দ। যেন ছোট কোনো বাচ্চার কান্না থেমে থেমে কুমড়ে উঠেছে 4 দেওয়ালের আড়ালে। মেহেরাজ থমকে দাঁড়িয়ে পুরো কুচকে শোধালো, তোমার কোনো ছোট ভাই বোন আছে নাকি এখানে? কেন? বাচ্চার কান্নার শব্দ পেলাম যে। ভুল শুনেছেন ভাইয়া, এই ফ্ল্যাটে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। কিন্তু আমি তো একদম স্পষ্ট শুনলাম। কই, আমি তো কিছু শুনলাম না। মেহেরাজ আর কোনো তর্ক করলো না। সোফায় শুয়ে শুয়ে ইরানের মাতাল বাবা তখনও তার মৃত স্ত্রীকে উদ্দেশ্য করে গুনগুন করে যাচ্ছে। সেদিকে একবার শেষ নজর বলে দরজার দিকে পা বাড়ালো মেহেরাজ। তবে ইরানের আজকের এই অদ্ভুত আচরণটা মেহেরাজের মাথায় খটকা বাঁধল। মেয়েটা যেন রাস্তাঘাটে তাকে দেখলে কথা বলে বলে একদম পাগল করে দেয়। মেহেরাজ ফ্ল্যাট থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতেই ইরান মাতাল বাবাকে সোফায় ওই অবস্থায় ফেলে রেখে নিচে ঘরে ঢুকে দরজা আটকে দিল। টুম্পা আর পারুল রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই চোখ মুখে গোল গোল করে যেন কোনো অলৌকিক দৃশ্য দেখছে। কিন্তু তার চেয়ে কোনো অংশে কম কিসে চঞ্চল শাহরিয়ার দ্বিতীয় সন্তান আজ কিচেনে ঢুকে রাতের খাবার বানাচ্ছে। পরনে তার কালো রঙা স্লিভলেস টি শার্ট আর ট্রাউজার। চওড়া বাইসেপস আর চওড়া কাঁধের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। কোনোই উল্টে খুন্তি নাড়ার প্রতিটা ভঙ্গিতে যেন কোনো দক্ষ শেপের পারদর্শিতা। চুলোয় ডিসপ্লেতে লাল রঙের টাইমার ফুটছে আর বারিশ পানে মশলা আর চিকেন উল্টে পাল্টে দিচ্ছে। টুম্পা আর পারুলকে এভাবে হা করে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে বারিশ চুলার পাওয়ার লেভেল একটু কমাতে কমাতে ভারী গম্ভীর গলায় বলে উঠল, এখানে কি আমি কোনো বায়োস্কোপ খেলা দেখাচ্ছি যে নিজেদের কাজ রেখে এভাবে হা করে দাঁড়িয়ে আছো? বারিশের ঠান্ডা ধমক শোনা মাত্রই টুম্পা আর পারুল ঝটপট সেখান থেকে কেটে পড়ল। রান্না শেষে করে বারিশ একটা ট্রেতে সুন্দর করে গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন সাজিয়ে নিল। তারপরে ট্রেটা হাতে নিয়ে ধীর পায়ে হেঁটে এলো ওপরতলার ঘরের দিকে। আজকে দুপুরের খাবার বাইরে থেকেই আনা হয়েছিল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো বিছানার এক কোণে কাতা গায়ে পেঁচিয়ে চুপচাপ বসে আছে ঝিলমিল। পেইন কিলারের সৌজন্য পেটের কামড়টা এখন একটু কম হলেও মুখটা এখনো একদম ফ্যাকাশে তার। বারিশ ট্রেটা পাশের টেবিলের ওপরে রেখে বলল, ওঠো, খেয়ে নাও। ঝিলমিল খাবারের ধোয়া ওঠা সুঘ্রাণটা ঘ্রাণ নাকে পেতেই মনে মনে ভীষণ খুশি হয়ে উঠল। খাবারের প্লেটের নিচের দিকে নিল। বারিশও খেতে বসলো। চুপচাপ খাচ্ছে একদম। খেতে খেতে ঝিলমিল একবার তাকালো। আজ তো ঠিকই বাড়িতে হওয়া রান্না খাচ্ছে।
অথচ এতদিন লোকটা অযথা তাকে দিয়ে হাবিজাবি রান্না করিয়ে খাটাতো। খাবারের স্বাদটা সত্যিই চমৎকার। সে খেতে খেতে নিজের মনে বলে উঠল, খাবারটা সত্যিই খুব মজা হয়েছে। টুম্পা আন্টির রান্না বরাবরই খুব সুন্দর হয়। কতদিন পর এমন মজার খাবার পেলাম। নিজের হাতে রান্না ঝিলমিলের নিজেরই একদম ভালো লাগে না, কিন্তু এই লোকটার ভয়ে বাধ্য হয়ে এতদিন রাখতে হয়েছে। বাড়ির অবশ্য ওর কথা কোনো প্রতিক্রিয়া দেখালো না। শান্ত মুখে নিজের প্লেটের খাবার শেষ করে প্লেটগুলো নিয়ে যাওয়ার জন্য টুম্পাকে ডেকে শাওয়ারে নিতে ওয়াশরুমে চলে গেল। টুম্পা এসে দ্রুত প্লেটগুলো ট্রেতে তুলে নিল। ঝিলমিলের মুখ দেখলেই বুঝলো মেয়েটার শরীর ভালো নেই। সে ঝিলমিলের একটু কাছে এসে মুখ টিপে হেসে আস্তে করে শুধালো, খাওন কেমন হয়েছে? ঝিলমিল শান্ত মুখে বলল, খুব মজা। অনেকদিন পর তোমার হাতের রান্না খেলাম আন্টি। আমি তো রাঁধিনি। ঝিলমিল অবাক হয়ে তাকালো। তাইলে কে রাঁধলো? কে আবার? তোমার স্বামী? চোখ বড় বড় করে ফেললো ঝিলমিল। দেখো, একদম ফাজলামো করবে না আন্টি। উনি কিভাবে রান্না করবেন? আরে খোদার কসম, সত্যি কইতাছি, ছোট ভাই রাঁধছে। এখন বুঝলাম তুমি অসুস্থ দেখা তোমার লইকা রান্না করে ঢুকছে। বাহ, কি মহাব্বত। টুম্পা চলে গেল, কিন্তু পেছনে রেখে গেল এক অজানা জমে যাওয়া ঝিলমিলকে। অবাক হয়ে বিস্ময়ে ঝিলমিলের শরীর যেন কয়েক মুহূর্তের জন্য অসাড় হয়ে রইল। লোকটা সত্যি সত্যি নিজের হাতে ওর জন্য রান্না করেছে। ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে এলো পারিস। শরীরের উপরের অংশে এক শুধু কাপড়ও নেই তার, শুধু কোমরে পেঁচানো ধপধপে সাদা একটা টোয়াল। রুম জুড়ে ছড়িয়ে পড়ল টমফোর্ড ওম্ব্রেল লেটার বডি শাওয়ারে ওয়াশের করা পুরুষালী রয়্যাল লেদারের সুবাস। ঝিলমিল বারিশের সুটাম চওড়া ফিগারের দিকে তাকালো। সুগঠিত বুক, চওড়া কাঁধ আর পেট জুড়ে ভাসমান সিক্স প্যাক অ্যাপসের খোঁজ। না চাইতেও চোখ তার সেদিকে আটকে গেল। তারপর চোখ দুটো বুঝে সে রাজকীয় মাতাল করায় স্মেলটা বুকে ভরে অনুভব করল সে। ওর মুহূর্তে মনের ভেতরে জন্ম দেওয়া এই অনুভূতি একদমই ঝেড়ে ফেলে ছটপট করে চোখ একদম মুখ বাঁকিয়ে বলে উঠল, খাবারটা তেমন মজা হয়নি। বারিশ আলমারি থেকে শুধু একটা প্যান্ট আর টি শার্ট বের করতে করতে বলল, গিললে তো ঠিকই। এখন কি আমি না খেয়ে মরে থাকবো নাকি? কিছু বললো না পারিস। ঝিলমিলের এবার খেয়াল করলো পারিসের মাথার চুলগুলো এখনো বেশ ভেজা। মেজা চুল থেকে ফোটা ফোটা জল গড়িয়ে পড়ছে তার খালি পিঠ আর বুক বেয়ে। মাথার চুলগুলো তো ঠিকঠাক মুছতে পারে না। আপনি আবার রান্না করলেন কিভাবে? বারিশ আয়নায় নিজেকে দেখতে দেখতে শান্ত গলায় বলল, আমার জীবনে এমন অনেক দিন গিয়েছে যখন আমাকে নিজের হাতে রান্না করেই খেতে হয়েছে। কেন, বিদেশে যখন ছিলেন তখন? বিদেশে, দেশে, সব জায়গাতেই। কেন দেশে নিজের বাড়িতে কেন রান্না করতে যাবেন? জানি না। সংক্ষিপ্ত উত্তর দিয়ে বারিশ আলমারি থেকে আরেকটা ছোট তোয়ালে নিয়ে সোজা ঝিলমিলের দিকে হেঁটে এলো। একদম কাছাকাছি এসে খানিকটা ঝুঁকে তোয়ালেটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও চুলটা মুছে দাও। আমি? ঝিলমিল তোতলাতে তোতলাতে বারিশের অনাবৃত হালকা ভেজে চওড়া বুকের দিকে তাকালো। লোকটা একদম শরীর ঘেঁষে আসায় মুখটা কেমন ধক করে উঠল ওর। না চাইতেও একটা শুকনো ঢোক গিলে ঝিলমিল। বডি ওয়াশের মাতাল করা গন্ধটা এবার আরও গাঢ় হয়ে ওর নাকে এসে ধাক্কা দিল। ঝিলমিল কাপা কাপা হাতে তোয়ালেটা নিয়ে বারিশের ভেজা চুলে হাত রাখলো। তোয়ালে দিয়ে মাথার চুল মুছতে মুছতে ওর হাতজোড়া স্পষ্ট থরথর করে কাঁপছে। বারিশ ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে খুব নিচু গম্ভীর কণ্ঠে বলল, কাঁপছো কেন? ঝিলমিল তোয়ালে দিয়ে চুল মোছার গতি বাড়িয়ে দিয়ে না শোনার ভান করে তোতলানো গলায় বলল, কই, কোথায় কাঁপছি আমি? জবাব এলো না বারিশের থেকে। ঝিলমিল তো এখনো বারিশের কাণ্ডে মুগ্ধ। কত সুন্দর করে রান্না করে খাওয়ালো। সে চুল মুছতে মুছতে মুচকি হেসে বলল, আপনার সব রূপেই দেখা শেষ। রাগ, অ্যাটিটিউড, জেদ, বেপরোয়া ভাব, আবার ভালো মানুষই। শুধু একটা জিনিস এখনো দেখিনি। বারিশ চোখের পলক না ফেলে শান্তভাবে শুধালো, কি? আপনাকে আমি কখনো হাসতে দেখিনি। হাসেন না কেন? কথাটা শুনে বারিশের দৃষ্টি গভীর হলো। চোখ দুটো সামান্য ছোট করে সে ঝিলমিলের আরও কাছাকাছি ঝুঁকিয়ে এলো। নিজের হাত দুটো ঝিলমিলের দুপাশে বিছানায় রেখে ওকে একদম বন্দি করে ফেললো। তারপর ঘোর লাগা হাসকে স্বরে বলল, তুমি আবার আরও অনেক কিছুই দেখোনি, দেখতে চাও? মুহূর্তে ঝিলমিলের হাত স্তব্ধ হয়ে গেল। লোকটার গলার টোন আর চোখের চাহনি কেমন বদলে গিয়েছে। খারাপ ইঙ্গিত দিচ্ছে লোকটা। আর ঠিক কি দেখার কথা বলছে? বারিশের তপ্ত নিঃশ্বাস এখন ঝিলমিলের গালে এসে লাগছে। নাকটা প্রায় ঝিলমিলের নাক ছুঁই ছুঁই। আরও একবার শুকনো ঢোকিল কিশোরী। শক্ত হয়ে উত্তর দিল, না, দেখতে চায় না। বারিশের ঠোঁটের কোণে বাঁকা হয়ে হাসি ফুটে উঠল। সে একই ভঙ্গিতে ঝুঁকে নিচে থেকেই নিচু কণ্ঠে বলল, আমি তোমার একটা জিনিস ছাড়া বাকি সব দেখে নিয়েছি। ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে উঠল। কাপা কাপা কণ্ঠে শুধালো, কি দেখনি? বারিশ জবাব দিল না। তার গভীর তীক্ষ্ণ নজর ঝিলমিলের ওপর থেকে নিচে সর্বাঙ্গ গভীরভাবে পরখ করে নিল। তারপর নীরবতা বজায় রেখে সোজা হয়ে দাঁড়ালো। দিকে ইদানিং অফিস আসা ছেড়ে দিয়েছে, আর যেদিন বাধ্য হয়ে আসে
এমন সব কাণ্ড ঘটিয়ে বসা যে তাহসিনের কাজের একদম 12টা বেজে যায়। চেয়ারম্যানের রুমে নূরজাহান চৌধুরী তার চেয়ারে বসে আছে। সামনে ফাইল হাতে দাঁড়িয়ে কাজ সামলাচ্ছেন তাহসিন। নূরজাহান চৌধুরী হঠাৎই বলে উঠলেন, তাহলে তোমার ওয়াইফ কি মারা গিয়েছে নাকি কোনোভাবে ডিভোর্স হয়েছে? না। তাহলে? ওয়াইফ নেই আমার। কপাল কুঁচকে গেল নূরজাহান চৌধুরী। তাহলে বাচ্চা এলো কোত্থেকে? তার দিকে তাকালো তাহসিন। সত্য বলে ঘৃণা করবেন না তো আমায়? কেন ঘৃণা করব কেন? কারণ সে আমার জারজ সন্তান। নূরজাহান চৌধুরীর ভেতরের শ্বাস ভেতরে, আর বাহিরের শ্বাস বাইরে আটকে রইল। শ্বাস নিতে পারছে না সে। এসির মধ্যেও কেমন শরীর ঘামছে তার। কি হলো আপনার? কিছু না। তুমি একদিন তোমার বাচ্চাকে নিয়ে এসো। ও যেখানে আছে খুব ভালো আছে। কি যেন নাম বলেছিলে তার? তাহসিন এক মুহূর্ত চুপচাপ নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে রইল। তারপর একদম নিচু গলায় বলল, দিগন্ত। আপনি চাইলে নূর বলেও ডাকতে পারেন। নূরজাহান চৌধুরীও কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে তাহসিনের দিকে তাকিয়ে রইলেন। কয়েক সেকেন্ড পর বললেন, ছবি নেই ছেলেটার? দেখাও দেখি কেমন দেখতে। ছিল, তবে এখানে আসার পর ফোন থেকে সব ডিলিট হয়ে গেছে। নূরজাহান চৌধুরী ফোঁস করে শ্বাস ছেড়ে আর কথা না বাড়িয়ে ফাইলটা বাড়িয়ে দিলেন। বললেন, ঠিক আছে, এই ফাইলগুলো নিচে ফ্লোরে দিয়ে এসো। ফাইল জমা দিয়ে আসার সময় লিফটের সামনে এসে দাঁড়ালো তাহসিন। লিফটের স্টিলের দরজাটা খুলতেই ভেতর দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে থমকে গেল সে। ভেতরের দিকে দাঁড়িয়ে তাহসিনকে দেখে সে ঝট করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তাহসিন ভেতরে ঢুকে আর চোখে এক নজর দিঘির দিকে তাকালো। দিঘির পরতে ওয়েস্টার্ন অফ শোল্ডার টপস আর শর্ট কার্স। আপনাকে হয়তো বলেছিলাম এসব জামা কাপড় পরে অফিসে আসবেন না। তুমি সামান্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার শরীরে তোমার নজর যায় কোন সাহসে? আমার নজর অন্তত তাদের চেয়ে অনেক ভালো যাদের সাথে আপনি আজকাল ঘুরে বেড়ান। দিকে চিবিয়ে চিবিয়ে বলল, এসব উপদেশ আমি তোমার মুখে শুনতে চাই না, দূরে থাকবে আমার থেকে। আমার একটা বাচ্চা আছে শুনেই আপনি এমন রং বদলে ফেললেন। জানলে প্রথম দিনই বলে দিতাম। এটাই তো তোমার ভুল। তোমাকে ভালোবেসেছিলাম ভেবে এখন আবার নিজেকেই সবচেয়ে বড় গাধা মনে হয়। ওটাকে অন্তত ভালোবাসা বলে না। তাহসিনের এই ঠান্ডা গলার কথাটা শুনতেই দিঘির মাথায় রগ জ্বলে উঠল। রাগের মাথায় এক হাতে শক্ত করে চেপে ধরল তাহসিনের চোয়াল। দাঁতে দাঁত পিষে বলল, বলে এটাকে ভালোবাসা বলে? খবরদার, আমার ভালোবাসাকে ছোট করবে না তুমি। ভালোবাসি আমি এখনও তোমাকে, কিন্তু যে অন্য নারীকে ছুঁয়ে বাচ্চা জন্ম দিয়েছে সে আমার স্পর্শ করার অধিকার রাখে না। তাহসিন কোনো প্রতিবাদ করল না। উল্টো তার চোখে কেমন নিঃশব্দে হাসি ফুটে উঠল। দিকে সেই হাসির মানে বুঝল না। তার নিজের চোখ দুটো তখন নোনা জলে টলমল করছে। এটা রাগ নাকি বুকের ভেতরে কান্না? দুজন মানুষের মধ্যে কতটা গভীর সম্পর্ক থাকলে একটা বাচ্চা হয়, যে তাহসিনের জন্য পারিসের মতো একটা ছেলেকে পায়ে ঠেলে পরিবার ছেড়ে পালিয়েছে। সেই তাহসিন এত বড় সত্য তার থেকে লুকিয়ে রেখেছিল। দিকে চোখের পানি সামনে চাও বলল, তুমি যদি আরেকবার আমার ভালোবাসাকে তুচ্ছ করে কথা বলেছ, মেরে ফেলবো আমি তোমাকে। লিফটের দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরী। তিনি বাইরে যাওয়ার জন্য নামছিলেন। মাকে দেখে চট করে তাহসিনের চোয়াল থেকে হাতটা সরিয়ে নিল তিখি। তড়িঘড়ি করে চোখের জল মুছে নরম জেদ নিয়ে বলল, আমার জন্য ছেলে দেখো মা, আমি বিয়ে করব। লিফটের কোণে দাঁড়িয়ে থাকা তাহসিন দু হাত মুহূর্তের শক্ত মুষ্টিবদ্ধ হয়ে গেল। হাতের রক ভেসে উঠল তার। নূরজাহান চৌধুরী শান্ত গলায় বললেন, সত্যি বলছিস? আমি আজ থেকে দেখা শুরু করব। অসুস্থতা কেটে যাওয়ার পর ঝিলমিলের জীবনে আবারও আগের রুটিনে ফিরে এসেছে। আজ জারিফের জন্মদিন পার্টি। বাসাতেই বিশাল আয়োজন করা হয়েছে। বারিশ চেয়েছিল ঝিলমিলকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসতে, কিন্তু ঝিলমিল রাজি হয়নি। জেদ ধরেই পার্টিতে এসেছে। জারিফের জন্মদিন উপলক্ষে চৌধুরী বাড়ির সবাইকে নিমন্ত্রণ জানানো হয়েছে। ঘরের মানুষ তো বটেই, সাথে আত্মীয় স্বজন আর জারিফের এক ঝাঁক বন্ধু বান্ধবে পুরো অনুষ্ঠান মুখরিত। আজকের জন্য ঝিলমিল সেজেছে নীল রঙের একটা শর্ট কুর্তি আর হালকা কাজের প্লাজোই। বারিশকেও জোর করে নেভি ব্লু কোট পরিয়েছে। অনেকদিন পর নিজের পরিবারের মানুষগুলোকে পেয়ে গল্পে মেতে উঠেছে ঝিলমিল। অন্যদিকে বারিশ আর মেয়েরাজ দাঁড়িয়ে আছে একটু দূরে ড্রয়িং রুমের এক কোনায়। বারিশের চোখ বারবার গিয়ে আটকে যাচ্ছে ঝিলমিলের হাসিখুশি মুখের ওপরে। ভেতরটা রাগে রিডি করলেও এখন রাগ দেখানোর সুযোগ নেই তার। চঞ্চল শাহরিয়ার আগেই স্পষ্ট করে কঠোর সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন, অনুষ্ঠানের মাঝে যেন কোনো প্রকার গোলমাল না হয়। হায় কি অবস্থা! ঝিলমিলের চোখের উপরে চোখ সরিয়ে পাশ ফিরতেই বারিশ দেখলো পরিণীতা দাঁড়িয়ে আছে। তার পরনেও নীল রঙের হালকা একটা ফিনফিনে শাড়ি। বারিশ সামান্য পুরো কুচকে শোধালো, তুমি এখানে? নিজের স্টুডেন্টের বার্থডে পার্টি আর আমি আসবো না, কেমন কথা? পাশে দাঁড়িয়ে থাকা মেহেরাজ কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, আপনি জারিফের ম্যাম? তা কি বিষয়ে ক্লাস নেন আপনি? পরিণীতা মৃদু হেসে জবাব দিল, ওদের ক্লাস নেই না, আমি কলেজের ম্যাথ টিচার। মেহেরাজ মনে মনে বেশ হাসি পেল। ক্লাস নেই, অথচ স্টুডেন্টদের জন্মদিন পার্টিতে একেবারে সেচেগুচে হাজির।
ওদিকে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়ে গেছে। জারিফ স্টেজে দাঁড়িয়ে এক এক করে নিজের পুরো পরিবারের সাথে উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছে, কিন্তু সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই সে নিজের জাতীয় বারিশ আর তার স্ত্রীর কথা এড়িয়ে গেল। জিনমিন চট করে সোফা থেকে উঠে সোজা স্টেজে চলে গেল। কারো কিছু বুঝে ওঠার আগেই জারিফের হাত থেকে কর্ডলেস মাইকটা এক প্রকার টেনে নিয়ে চড়া ও স্পষ্ট গলায় বলল, হ্যালো এভরিওয়ান, আই এম জাহানারা চৌধুরী চিলমিন, জারিফস ওয়ান অ্যান্ড অনলি আন্ট, ওয়াইফ অফ ফাইজান বাড়ির শেহরিয়ার। কথাটা বলেই ঝিলমিল মিষ্টি করে হেসে এক হাতে সামনে বাড়িয়ে নিচের দিকে দাঁড়িয়ে থাকা বারিশকে ইঙ্গিত করলো। বারিশ স্টেজের দিকে তাকালো। ঝিলমিলের সংবর্ধনা শুনে পুরো হলে একসাথে করতালির ঝড় উঠল। আর পাশে দাঁড়িয়ে থাকা জারিফ নিজের চোখ দুটো রাগে লাল করে ঝিলমিলের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। পরিণীতাও কেমন তীক্ষ্ণ চোখে তাকালো ঝিলমিলের দিকে।